ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি তোমাদের জুয়েল স্যার, সায়েন্সের স্যার। তোমরা জানো, তোমাদেরকে আগেও আমি ক্লাস করেছি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে। তো আজকে ফিজিক্সেরই আর একটা ক্লাস নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে সবার খুবই পরিচিত এবং খুবই অ্যাপ্লিকেবল আর খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। সেটা হচ্ছে নিউটনস যে ল আছে। আমরা জানি নিউটনের 3টে ল আছে, ঠিক আছে, ক্লাসিক্যাল ফিজিক্সের। সেই ক্লাসিক্যাল ফিজিক্সের 3টে লকে আজকে পুরোপুরি আলোচনা করব, বোঝাবো, এবং কিছু প্রশ্ন যাতে বোঝার সাথে রিলেটেড কিছু প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করাবো। নেক্সট ক্লাসে পুরোপুরি প্র্যাকটিস করাবো। আজকে চলো, তো নিউটনসের ল নিয়ে আজকে আলোচনা করব। নিউটনসের 3টে ল আছে, আমরা সেটা জানি। সেটা হচ্ছে যে বিজ্ঞানী নিউটন, বিখ্যাত সায়েন্টিস্ট, ঠিক আছে, বিখ্যাত সায়েন্টিস্ট, প্রায় 17th সেঞ্চুরির টাইমের। তো সেই টাইমে সে জন্মেছিল এবং সেই টাইমে তার পদার্থবিদ্যা বা ফিজিক্সে বা সায়েন্সে যাতেই বলবে তুমি, তার অবদান হচ্ছে অপরিসীম, ঠিক আছে। তার অবদানের কোনো শেষ নেই, এত পরিমাণ অবদান রেখেছে সে ক্লাসিক্যাল ফিজিক্সে। হ্যাঁ, তো সেই তারই 3টে ল যে আছে মোশন সম্বন্ধে, গতিবিদ্যা সম্বন্ধে, সেই 3টে লকে আজকে আলোচনা করব। চলো শুরু করা যাক। তাহলে নিউটনসের ফার্স্ট ল অফ মোশন দেখো। প্রথম ল যদি বলি, 3টে লয়ের মধ্যে প্রথম লটা, 3টে ল পরপর আবিষ্কার করেছিল। ওর যে আমরা যে বইটা যেটা পাই, ঠিক আছে, প্রিন্সিপিয়া, ঠিক আছে, নিউটনস যে বইটা লিখেছিল আর কি, প্রিন্সিপিয়া নামক গ্রন্থ। সেই গ্রন্থতে ওর 3টে ল সম্বন্ধে তিনি আলোচনা করেছেন। সেই 3টে লর মধ্যে ফার্স্ট ল অফ মোশনটা হচ্ছে কি, বা নিউটনের প্রথম গতিসূত্র, সেটা হচ্ছে যে নিউটনসের ফার্স্ট ল বলছে যে যদি কোনো বস্তুকে যদি কোনো গতিশীল বস্তু বা স্থির বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করা না হয়, মানে বাহ্যিক বল যদি না প্রয়োগ করা হয়, কোনো স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে, ঠিক আছে। তাহলে নিউটনসের প্রথম ল বা নিউটনস ফার্স্ট ল অফ মোশন কি বললো না, কোনো বস্তুর ওপরে যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, বাহ্যিক বল মানে ওই বস্তুটা ছাড়া অন্য কোনো বডির দ্বারা যদি ফোর্স ওর ওপরে অ্যাক্ট না হয়, যদি না কাজ করে, বাহ্যিক বল যদি না ওকে ছেড়ছাড় করা হয়, তাহলে কি হবে, গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। এবং স্থির বস্তু, এটা যদি স্থির থাকে তো এই চিরকাল স্থির থাকবে, ঠিক আছে। এবার একটা কথা হলো যে এখানে তোমরা দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ছবিতে যে গ্রাফিক্স তোমরা দেখতে পাচ্ছ, নিউটন ফার্স্ট ল ফুটবলের ছবি দিয়ে আছে। প্রথম পিকচারটা দেখো, প্রথম পিকচারটা কি, অ্যাট ইংলিশে লেখা আছে ছোট ছোট করে, কি লেখা আছে আমি বলে দিচ্ছি। অ্যান অবজেক্ট অ্যাট রেস্ট উইল রিমেন অ্যাট রেস্ট আনলেস এ নেট ফোর্স অ্যাক্ট অন ইট। তার মানে যেটা আমি বললাম ফার্স্ট ল, যে অ্যান অবজেক্ট অ্যাট রেস্ট মানে স্থির বস্তু যেটা স্থির অবস্থায় আছে, ঠিক আছে, রেস্ট পজিশনে আছে, সে চিরকাল স্থির থাকবে যদি আনলেস এ নেট ফোর্স, একটা বাহ্যিক বল, হ্যাঁ, অ্যাক্ট অন ইট, যদি না বাহ্যিক বল যতক্ষণ পর্যন্ত এর ওপরে না কাজ করবে, সে চিরকাল স্থির অবস্থায় থাকবে। ওকে, প্রথম বলটা দেখো স্থির অবস্থায় আছে, আর দ্বিতীয় বলটা দেখো অ্যারোর মাধ্যমে বোঝাচ্ছে যে এটা গতিশীল আছে, ঠিক আছে। তাহলে গতিশীল বলটা দেখো ইংলিশে লেখা আছে, অবজেক্ট ইন মোশন উইল রিমেন ইন মোশন আনলেস এ নেট ফোর্স অ্যাক্ট অন ইট। তাহলে একটা গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় থাকবে যতক্ষণ না বাহ্যিক বল প্রয়োগ করা হবে। ওকে, এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, স্যার আমি একটা ফুটবল পাই করে মারলাম, ঠিক আছে, আমি বল প্রয়োগ করলাম, সে গতিশীল হলো, সে গতিশীল হবার জন্য আমি বলটা প্রয়োগ করলাম, তারপরে তো স্যার আমি বল না প্রয়োগ করলেও সে দাঁড়িয়ে যাচ্ছে, তাই না, স্থির হয়ে যাবে একটা সময় চলার পর। দেখো, স্থির হয়ে যাবে, বল প্রয়োগ যে শুধু মানুষকে করতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। আমরা জানি যে বল বহু ধরনের হয়। দেখো, একটা বল যখন গতিশীল অবস্থায় যাচ্ছে, তার সারফেস এবং যদি মাটির উপর দিয়ে যায়, মাটির সারফেসের মধ্যে একটা কন্ট্যাক্ট কাজ করছে। আর যখন দুটো সারফেস একে অপরের ওপরে রোল হয় বা একে অপরের ওপরে মোশনে আসে বা স্থির অবস্থা থাকে, আমরা জানি দুটো সারফেসের মধ্যে কি না ফ্রিকশনাল ফোর্স কাজ করে, ঠিক আছে, ফ্রিকশন কাজ করে। তো এখানে বলটা থামার জন্যে ফ্রিকশন ফোর্স কাজ করছে এবং গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, ঠিক আছে। তাহলে বাইরে থেকে বল প্রয়োগ হলো বলেই কিন্তু বলটা থামলো। ওই জন্যে স্পেসেতে যেহেতু কোনো মানে তোমার ইয়ার নেই, হ্যাঁ,
তাই কি হয়, যদি স্পেসে তুমি কাউকে ঠেলে দাও, তো ধরো তুমি 5 নিউটন বল প্রয়োগ করলে, তার ফলে আমি বললাম এক্সার্টেড ফোর্সটার ফলে তোমার এক্সার্টেড তোমার ভেলোসিটি ধরো পেলো, আমি বলছি না হয় 10 কিলোমিটার পার আওয়ারে পেলো, তো সে কিন্তু স্পেসেতে কন্টিনিউ 10 কিলোমিটার পার আওয়ারে কিন্তু চলতে থাকবে, কারণ স্পেসেতে না গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, না ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, না অন্য কোনো সেখানে ম্যাটার আছে যে তাকে বাধা দেবে, মানে বাহ্যিক বল প্রয়োগ হবে। তাই স্পেসেতে কি করা হয়, স্পেস স্যুট ইউজ করা হয়, স্পেশাল টাইপের স্যুট, যেগুলো কিন্তু স্পেসেতে চলাচল করতে এবং এই নিউটনের ফার্স্ট লটাকে যেন মানে ও যেন ঠিকভাবে চলাচল করতে পারে এবং ঠিকভাবে যাতে ওখানে কাজ করতে পারে, তার জন্য কিন্তু স্পেশাল ডিজাইন স্পেস স্যুট ইউজ করা হয়। ঠিক আছে, মোটা দেখবে তোমরা মোটা সাদা যেই স্যুটগুলোকে পরে। ঠিক আছে, তো এই যে স্পেসেতে গেলে আমরা নিউটনের ফার্স্ট লকে খুব ভালোভাবে অবজার্ভ করতে পারবো। হ্যাঁ, তো এটা গেল নিউটনের ফার্স্ট ল। এবার নিউটনের ফার্স্ট ল, এটা তো গেল সংজ্ঞা। ব্যাপার হচ্ছে যে নিউটনের ফার্স্ট ল থেকে তাহলে আমরা কি আমাদের রিয়াল ওয়ার্ল্ডে অ্যাপ্লিকেশন আমরা পেলাম, বা এর থেকে আমরা কি নির্যাসটুকু পেলাম। ঠিক আছে, তাহলে এর থেকে আমরা নির্যাস পেলাম এটাই যে আমরা কি বলতে পারি না যে ওর সমীকরণ ওর ল অনুযায়ী যে কি না মোমেন্ট অফ ইনার্সিয়া বা জাড্ডের সূত্র আমরা এই ফার্স্ট ল থেকে পাই। যদি তোমাদের কোশ্চেন পড়ে যে আমরা জাড্ডের সূত্র বা মোমেন্ট অফ ইনার্সিয়া কোন গতিসূত্র থেকে পাই, সেটা হচ্ছে স্যার আমরা পাই ফার্স্ট ল অফ মোশন বা প্রথম গতিসূত্র থেকে। কিভাবে, চলো একটা এক্সাম্পল বলি আমি তোমাদেরকে। ধরো তোমরা বাসে আছো, বাসটা প্রচণ্ড স্পিডে ছুটছে বা আস্তে করে স্পিডে ছুটছে, মানে সে মোশনে আছে। ঠিক আছে, হঠাৎ করে বাসটা যদি ব্রেক মারে, তো তোমরা নিশ্চয়ই সবাই এক্সপিরিয়েন্স করেছো যে কি হয় না, সবাই সামনের দিকে ঝুঁকে যায়, মানে যেই দিকে বাসটা গতিশীল ছিল তার অভিমুখে আমরা সবাই ঝুঁকে যাই। কেন, তার কারণ হচ্ছে এই নিউটনের ফার্স্ট ল, মানে নিউটনের ফার্স্ট ল তখন দেখায় যে নিউটন ঠিকই বলেছিল। ঠিক আছে, আমরা হয়তো বাস্তবে হয়তো বুঝতেই পারছি না যে এটার সাথে আবার কী ব্যাপার হলো, যে নিউটন বলে দিল তো মেনে নিলাম না, রিয়াল ওয়ার্ল্ডে তার অ্যাপ্লিকেশন আছে, আমরা হয়তো ফিল করতে পারি না, কিন্তু নিউটন সেই ফিলটা করেছিল বলেই নিউটন, আর আমরা হচ্ছে সাধারণ মানুষ। ঠিক আছে, তো নিউটন কি বললো দেখো, যে ওই যে আমরা সামনের দিকে ঝুঁকছি কেন, নিউটনের ফার্স্ট ল বলছে যেহেতু আমি বলেছিলাম যে কোনো বস্তু স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকার প্রবণতা, মানে টেন্ডেন্সি অফ মোশন, ধরো কেউ একটা মোশনে আছে তার টেন্ডেন্সি অফ মোশনে থাকার প্রবণতা থাকে, আবার যে স্থির আছে দ্য অবজেক্ট অ্যাট রেস্ট পজিশনস, সে কী করবে, সবসময় রেস্টে থাকার চেষ্টা করবে। যেহেতু বাসে যখন গতিশীল আছে আমাদের বডি বলতে গেলে আমাদের যে শরীরের অনুপরমাণুগুলো সেগুলোও কিন্তু কি অ্যাট মোশনে আছে, মানে গতিশীল অবস্থায় আছে। এরপর আমাদের বডিকে তো ব্রেক মারছি না, আমরা ব্রেকটা মারছে বাসটা, আমরা বাসের সাথে কন্ট্যাক্ট আছে বলে আমরাও মোশনে আছি। তো যেহেতু বাসটাকে যখন ব্রেক মারা হয় তখন আমাদের বডিটা কিন্তু কি চায়, আমাদের বডিটা তো বাহ্যিক বল বলতে গেলে যতক্ষণ না ওই যে আমরা ধরবো কোনো কিছু বাহ্যিক বল প্রয়োগ করব, ততক্ষণ পর্যন্ত কি চায় আমাদের বডি, যেহেতু মোশনে ছিল তাই সে তার মোশনটাকে মানে তার গতিতেই থাকতে চায়, তার গতিটাকে বজায় রাখতে চায়। সেই জন্য কি আমাদের যে অনুপরমাণুগুলো নিচের অংশটা যেহেতু বাসের টাচে আছে, তাই সেইগুলো যে ফোর্সটা পায় ফ্রিকশনাল ফোর্সটা, তার ফলে রেস্ট পজিশনে চলে যায়। কিন্তু আমাদের ওপরের পার্টটা অত সহজে রেস্ট পজিশনে যেতে পারে না, যতক্ষণ না আমরা হাত দিয়ে কোনো জানালা বা রডটাকে ধরবো বল প্রয়োগ করবো ততক্ষণ কি রেস্টে যেতে পারে না। তাই কি হয়, নিচের অংশটা রেস্টে চলে এলেও তাড়াতাড়ি ওপরের অংশটা বডির ওপরের পার্টটা সামনের দিকে ঝুঁকে যায়। কেন, সে তার তার মোশন পজিশনটাকে বজায় রাখতে চায়। ঠিক আছে, চলো তাহলে এটা থেকে আমরা কি বুঝতে পারলাম, জাড্ডের সূত্র পেলাম। জাড্ডের মানে ইংরেজিতে যাকে বলে মোমেন্ট অফ ইনার্সিয়া পেলাম, যে কোনো বস্তু কিন্তু গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকার চেষ্টা করে, আর স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকার চেষ্টা করে। ওকে, তাহলে নিউটনের প্রথম গতিসূত্র হচ্ছে এটাই, যে আমরা জাড্ডের সূত্র পাই এবং এ বলে গতিশীল বস্তু সব সময় গতিশীল থাকবে। ঠিক আছে, যদি তাকে না বাইরে থেকে বল প্রয়োগ করা হয়। ঠিক আছে, তাহলে আবার দেখো, যেমন দ্বিতীয় একটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে, দ্বিতীয় একটা ছবি দিয়েছে, একটা বড় কাঠের বাক্স। ঠিক আছে, কি না কাঠের বাক্সটা দেখো ছোট করে লেখা আছে ইংলিশে, সেটা হচ্ছে স্টেশনারি বক্স। ঠিক আছে, একটা স্টেশনারি বক্স। ওকে, সেই স্টেশনারি বক্সটাকে, স্টেশনারি মানে এখানে স্টেশনারি মানে কিন্তু ওই দোকান নয় স্টেশনারি। ঠিক আছে, স্টেশনারি মানে হচ্ছে যেটা অ্যাট রেস্ট পজিশন, তাকে বলা হয় স্টেশনারি বডি। ঠিক আছে, তাহলে স্টেশনারি বডি মানে ও ধরো স্থির অবস্থায় আছে,
সেই স্থির অবস্থাটাকে তাকে যখন তুমি চাইলেই কিন্তু সে গতিতে আনতে পারবে না, বা সে তুমি তাকে স্পিডে বা তাকে তুমি মোশনে আনতে পারবে না। তাকে মোশনে আনতে গেলে কি প্রচুর পরিমাণে বল প্রয়োগ করতে হবে। তাহলে ওই যে বলেছিলাম স্থির বস্তু কি চিরকাল স্থির থাকবে যদি না বাইরে থেকে বল প্রয়োগ করা হয়। তো এটাই প্রমাণ করে যে নিউটনের ফার্স্ট ল অফ মোশন হচ্ছে সত্য। ওকে, চলো এবার নেক্সট মানে নিউটনের সেকেন্ড ল অফ মোশনটা বলবো। সেটা হচ্ছে যে তোমাদের স্ক্রিনে এসে দেখো সেকেন্ড ল অফ মোশন, সেটা কি না নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি না, নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলছে যে কোনো বস্তু, ধরো কোনো বস্তুর অ্যাট ইনস্ট্যান্ট মোমেন্ট, মানে কোনো তাৎক্ষণিক সময়ে যদি তার বল বার করতে চায়, কোনো বস্তুর উপর যে কতটা পরিমাণ বল কাজ হচ্ছে তার যে ম্যাগনিটিউড, তার যে পরিমাণ যদি আমরা বার করতে চাই, কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাণ ঠিক আছে, সেটা কি না সেই বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে কি না ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। মানে ব্যাপারটা হলো যদি সোজাভাবে যদি বাংলা কথায় বলি, তাহলে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের পরিমাপ, ঠিক আছে, কোনো বস্তুর ওপর এই বস্তুটা আছে তার উপরে আমি কতটা বল প্রয়োগ করছি কী করে পাবো স্যার? ওটা তো একটা মেশিন এনে মেপে নিলেই পেয়ে যাবো। সেটা তো এখন পাবো, কিন্তু ফিজিক্সে আমরা কিভাবে পাবো? মেশিনটা তো আবিষ্কার হয়েছে এই ফিজিক্সের লয়ের উপরে বেস্ট করে, প্রথমেই তো মেশিন ছিল না। তাহলে আমরা পেলাম কোথা থেকে মেশিনটা? দেখো কোনো বস্তুর উপর, এই বস্তুর উপর কতটা বল প্রয়োগ আমি করছি সেটা পাবো কি করে? এই বস্তুটার যে অ্যাক্সেলারেশন হবে মানে ত্বরণ হবে, যেটা সেই ত্বরণ এবং এই বস্তুটা যতটা পরিমাণ জড় পদার্থ নিয়ে তৈরি মানে মাস, সেই মাস এবং অ্যাক্সেলারেশন মানে ত্বরণ এবং ভর এর গুণফলের সমান। বুঝতে পারলাম? তাহলে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাপ, নিউটনের ল বলছিল এটা, যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাপ কোনো সময়ে ওই বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমান। আবার আর একভাবে আমরা বলতে পারি এটা থেকে যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাপ কোনো সময়ে ওই বস্তুর ত্বরণ এবং ভরের গুণফলের সমান। ওকে, তাহলে আমরা সেকেন্ড ল থেকে কি পেলাম? আমরা পেলাম স্যার যদি ফোর্স ইজ ইকুয়াল টু মানে এফ ইজ ইকুয়াল টু ফোর্সকে ডিনোট করি নিউটনের সেকেন্ড ল অনুযায়ী, তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা সূত্রে কি পেলাম? এম ইন্টু এ, যেখানে এম ফর হচ্ছে কি না মাস, এম ফর মাস, আর এ ফর অ্যাক্সেলারেশন, ওকে, এ ফর অ্যাক্সেলারেশন বা ত্বরণ। ঠিক আছে, তাহলে এই যে এফ সমান এম এ, এই যে বলের পরিমাপ, এই যে বলের ধারণা, এই বলের সংজ্ঞা আমরা কোথা থেকে পেলাম? এই বলের সংজ্ঞা আমরা পেলাম সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। তাহলে এখান থেকে তোমার যতদূর আমি বললাম সেখান থেকে কোশ্চেন কী কী ইম্পর্টেন্ট দেখো। প্রথমত হচ্ছে নিউটনের ফার্স্ট ল থেকে আমরা কার ধারণা পাই? সেটা হচ্ছে স্যার মোমেন্ট অফ ইনার্সিয়া বা জাড্ডের সূত্র পাই, জাড্ডের ধারণা পাই, গতিজাড্য স্থিতিজাড্য। ঠিক আছে, দেখো যখন বস্তুটা স্থির অবস্থায় আছে তখন তার উপরে স্থিতিজাড্য কাজ করছে, যখন গতিশীল অবস্থায় আছে গতিজাড্য কাজ করছে। আবার আমরা দ্বিতীয় গতিসূত্র থেকে কি পাই? আমরা দ্বিতীয় গতিসূত্র থেকে ভর বেগের ধারণা পাই, মোমেন্টাম যাকে বলে, ভর এবং বেগের গুণফল মোমেন্টাম। ঠিক আছে, সেই মোমেন্টামের ধারণা পাই, ভর বেগের ধারণা পাই, আমরা বলের সংজ্ঞা পাই, বলের পরিমাপ পাই, বল মানে ফোর্স, এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে কোনো বস্তুর উপর আমরা বলের সংজ্ঞা এবং বলের পরিমাপ আমরা সেকেন্ড ল থেকে পাই। তাহলে এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে ফার্স্ট ল থেকে কি পেলাম, সেকেন্ড ল থেকে কি পেলাম, ফার্স্ট ল কি বললো, সেকেন্ড ল কি বললো। ওকে, চলো থার্ড লতে যাব। থার্ড ল হচ্ছে যে, আচ্ছা এখানে যে ছবিটা দিয়েছে একটু বলে দিই। দেখো নিউটনসের সেকেন্ড ল, এখানে তোমার ডেফিনেশনটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, ইংলিশে দেখো ছোটো ছোটো করে লেখা আছে, ভালো করে দেখো, যদি পজ করে দেখতে পারো তাহলে বুঝতে পারবে যে ইফ দ্য সেম ফোর্স ইজ অ্যাপ্লাইড টু অ্যান অবজেক্ট উইথ গ্রেটার মাস, দ্য অবজেক্ট অ্যাক্সেলারেট অ্যাট এ স্লোয়ার রেট বিকজ মাস অ্যাডস ইনার্সিয়া। কি বললো বুঝতে পারলে? দেখো বলছে যে যদি সম পরিমাণ বল কোনো বস্তুর ওপর যদি কাজ করে, সম পরিমাণ বল যদি কোনো বস্তুর ওপর কাজ করে,
ঠিক আছে? ধরো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করছি, দুটো বস্তু আছে, এটা একটা পেন, এটা একটা বড় ইটের টুকরো, কার মাস বেশি হবে? অবভিয়াসলি ইটের টুকরোটার মাস বেশি হবে, মাস মানে ভর, তাই তো? তাহলে বলছে এই যে ইংলিশে যেটা লেখা আছে সেটা বলছে যে এর ওপরে যদি আমরা বল প্রয়োগ করি 5 নিউটন, ইটটার ওপরেও যদি আমরা 5 নিউটন বল প্রয়োগ করি, তাহলে কি বলছে? দ্য অবজেক্ট অ্যাক্সেলারেট অ্যাট এ স্লোয়ার রেট, তাহলে রেট বিকজ মাস অ্যাডস ইনার্সিয়া। তাহলে বলছে এই যে দ্বিতীয় বস্তুটা মানে ইটটা, যার মাসটা বেশি, সে অনেক ধীর গতিতে স্পিড ধরবে বা অনেক ধীর গতিতে কি হবে না ও গতিশীল হবে, কিন্তু পেনটা অনেক তাড়াতাড়ি গতিশীল হয়ে যাবে, তাই না? ধরো তোমাকে সাইকেল ঠেলতে বললাম আর একটা বড় 4 চাকা ঠেলতে বললাম, তুমি আর তোমার সমপরিমাণ বল দিয়ে তুমি ঠেলছো, তুমি কোনটাকে তাড়াতাড়ি জোর মানে স্পিডে ছোটাতে পারবে, ঠিক আছে, গতিশীল করতে পারবে? সেটা হচ্ছে সাইকেলকে। কেন? তার কারণ হচ্ছে এই যে সেকেন্ড ল থেকে আমরা ধারণা পাই ভরবেগ, মোমেন্টাম, ঠিক আছে, যে সাইকেলের মোমেন্টাম হচ্ছে কি অনেক কম তুলনামূলক 4 চাকাটা বা কারটার, ঠিক আছে, কারণ কারটার মোমেন্টাম বা ভর বেগ যাকে বলে সেটা অনেক বেশি সাইকেলটার তুলনায়, যেটা সেকেন্ড ল আমাকে বলছে যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে ভরবেগের পরিবর্তনের হার, মানে আমি কতটা তাড়াতাড়ি ওর ভরবেগকে পরিবর্তন করতে পারছি, ভর ইজ ইকুয়াল টু বেগ, ভরবেগ ইজ ইকুয়াল টু বেগ ইন্টু ভর, তার মানে যার ভর যত বাড়বে তার ভরবেগ অবভিয়াসলি তত বাড়বে, কারণ সিম্পলি আমরা বলতে পারি যে ম্যাথামেটিক্সের নিয়ম অনুযায়ী যে ভরবেগ যদি সমান স্যার, স্যার আপনি বললেন ভরবেগ, ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ, দেখো ভরবেগ মানে কি বললাম না ভর ইন্টু বেগ, তাহলে যদি ভরবেগ সমান ভর ইন্টু বেগ হয় তাহলে আমরা অঙ্কের নিয়ম অনুসারে বলতে পারি না যে ভরবেগ প্রপোর্শনাল টু ভর, তাই না? আবার আমরা এটাও বলতে পারি ভরবেগ প্রপোর্শনাল টু বেগ, কারণ আমরা অঙ্কের নিয়মে জানি যে যেটা সমানে সমানে থাকে সেটাকে আপনার প্রপোর্শনাল থাকে, তাই তো? প্রপোর্শনাল থাকা মানে কি না আমরা এটাও বলতে পারি যে ভরবেগ বাড়ছে মানে বেগও বাড়বে, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি যে যে বস্তুর ভর বেশি সেই বস্তুর ভরবেগও বেশি, যে বস্তুর বেগ বেশি মানে যে কোনো একটা বাড়লেই ভরবেগ কিন্তু বেড়ে যাবে। ওকে, চলো তাহলে ভরবেগের ধারণা আমরা কিন্তু এই সেকেন্ড ল থেকে পেলাম, এবং বলের পরিমাপ, ঠিক আছে, এই বলের পরিমাপও কিন্তু আমরা সেকেন্ড ল থেকে পেলাম, যেটা হচ্ছে এটা যে এফ সমান এম এ, এই যে আমরা এই ধারণাটা পেলাম। হ্যাঁ, তাহলে ইংলিশে কিন্তু ওটাই বলছে যে আমি যেটা বললাম সংজ্ঞাতে যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম সেটা কার সঙ্গে সমান? সেটা প্রযুক্ত বলের সঙ্গে সমান। সেটাই এখানে ইংলিশে বলছে যে দুটো বস্তুর উপরে যদি সমপরিমাণ বল প্রয়োগ করা হয় দুটো ডিফারেন্ট মাসের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি না ইনার্সিয়া কাজ করার জন্য কি হবে না যার মাস বেশি সে ধীর গতিতে তার কি হবে না ধীর গতিতে সে তার ভরবেগের পরিবর্তন হবে বা সে ধীর গতিতে তার গতিশক্তি ধরবে বা গতি ধরবে। ওকে, চলো থার্ড লটাই যাব। নিউটনের থার্ড ল কি বলছে? নিউটনের থার্ড ল হচ্ছে খুবই সোজা, তাই তো, সবাই জানে। সেটা হচ্ছে নিউটনের থার্ড ল বলছে যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বর্তমান, ঠিক আছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে কোনো বস্তুর উপরে যদি আমি বল প্রয়োগ করি, কোনো বস্তুর উপরে যদি আমি বল প্রয়োগ করি মানে আমি কি ক্রিয়া করছি, কাজ করছি, তাহলে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করে আমি কিছু কার্য করলাম, আমি কিছু কাজ করলাম। আচ্ছা, কার্য মানে কি বলেছিলাম? আচ্ছা, কার্য মানে বলেছিলাম কি না, কার্যের ক্লাস এখনো করাইনি। কার্য মানে কি, মানে কাজ আমি করলাম কখন বলবো? যখন বল প্রয়োগ হবে এবং বল প্রয়োগের ফলে তার কি হবে না তার কিছুটা স্থান পরিবর্তন হবে। আচ্ছা, আমি যখন এর উপরে বল প্রয়োগ করছি, এটা বল প্রয়োগ করছি, এর কিন্তু কোনো কার্য হচ্ছে না, এই বলটা আমার ফালতু যাচ্ছে। যদি বলি কতটা কাজ করলাম, 0, ঠিক আছে। কেন স্যার? কারণ বল তো 5 নিউটন দিলাম, কিন্তু আমরা কি বলতে পারি ওয়ার্ক ডান বা ওয়ার্ক ইজ ইকুয়াল টু কি, ওয়ার্ক ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইন্টু এস। এস ফর কি? এস ফর সরণ, এস ফর সরণ। সরণ মিন্স কতটা আমি দূরত্ব বা কতটা ডিস্ট্যান্স অতিক্রম করলাম। ওকে, তাহলে এই যে ওয়ার্ক সমান হচ্ছে এফ ইন্টু এস, তাহলে তার মানে হচ্ছে এখানে হচ্ছে বল, এফ মানে বল আর এস মানে সরণ, এস মানে সরণ। ওকে, আর এই ওয়ার্ক মানে কার্য। তাহলে কার্য সমান বল ইন্টু সরণ। তাহলে আমি এর উপরে যে বল প্রয়োগ করছি এ কিন্তু কার্য 0, কারণ কি আমরা অঙ্কের নিয়ম অনুসারে বলতেই পারি স্যার। আচ্ছা, বারবার বলে রাখি ফিজিক্স কেমিস্ট্রিতে কিন্তু অঙ্ক আসবে,
কারণ সায়েন্সে সব রিলেটেড, ঠিক আছে? তো তোমাকে অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি সবই মিক্স করেই পড়তে হবে, ঠিক আছে? কারণ তোমাকে এই নিয়ম এখানে যাবে, ওই নিয়ম ওখানে যাবে, হ্যাঁ, সবই রিলেটেড। তাহলে এই যে অঙ্কের নিয়ম অনুসারে আমরা বলতে পারি স্যার যে কার্য বার করছি, ধরো ওয়ার্ক বার করছি, তাহলে বল আমি 5 নিউটন দিলাম, কিন্তু সরণ কতটা হলো এটা বল প্রয়োগ করছি, কতটা সরণ হচ্ছে 0, কারণ স্থান পরিবর্তন হচ্ছে না, তাহলে সরণ মানে 0, তাহলে ওয়ার্ক সমান কত 5 ইন্টু 0 সঙ্গে কোনো যখন জিনিস তোমরা গুণ করো কত আসে, তার প্রোডাক্টিভিটি 0 আসে। তাহলে কি ওয়ার্ক কিন্তু 0, কারণ ওয়ার্ক কিছু হচ্ছে না, কিন্তু যখনই কিছুটা সরে যাবে তখনই কি হবে, তখনই ধরো এখানে একটা ভ্যালু চলে আসবে, তার মানে ওয়ার্ক হবে। তাহলে বলছি যখন কোনো কার্য হয়, কোনো ক্রিয়া হয়, তার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হয়। মানে এখানে ধরো আমি বলছি 0-র জায়গায় ধরো এখানে দাঁড়াও, ধরো এখানে ধরো 0-র জায়গায় আমি বলছি 5 নিউটন আর 1 মিটার সরণ হলো, তাহলে কত ওয়ার্ক হলো, তাহলে 5 জুল ওয়ার্ক হলো। আচ্ছা, এই ইউনিটে বলেছিলাম যে কার্যের একক কি এসআই পদ্ধতিতে, সেটা হচ্ছে জুল, ঠিক আছে? তো কতটা জুল ওয়ার্ক হলো, সেটা হলো যে 5 জুল ওয়ার্ক হলো, ওকে? তাহলে আমি ধরো এর উপরে 5 জুল ওয়ার্ক করলাম, তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলছে, এও কিন্তু সমান মানে 5 জুল, এবং বিপরীত দিকে মানে আমি যদি এদিকে করি স্থিতিক এদিকে, ঠিক তার অপোজিট ডাইরেকশনে এবং সমান পরিমাণ কি করবে, প্রতিক্রিয়া দিবে, ওকে? তাহলে তৃতীয় গতিসূত্র কি বললো, তৃতীয় গতিসূত্র বলল যে কোনো বস্তুর ওপর, ঠিক আছে, কোনো কার্যের বা কোনো ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বর্তমান, ওকে? তাহলে এটাই বলছে নিউটনের থার্ড গতিসূত্র আমাদেরকে। তাহলে দেখো এরপর, তাহলে এই জিনিসটা থেকে আমরা কি পাই স্যার, এই জিনিসটা থেকে আমরা এখন মডার্ন ওয়ার্ল্ডে বহু কিছু আমরা এর উপরে ভর করে বা বেস করে বানাই, ঠিক আছে? আমাদের যে মডার্ন সায়েন্সে এর কিন্তু ভ্যালু প্রচুর বেশি। তাহলে দেখো আমরা এই যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটা রকেটের ছবি দেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ, রকেট। তাহলে সেই এই রকেটের ছবি কি দেওয়া আছে, এই রকেট কীভাবে কাজ করে না, রকেট হচ্ছে এই তৃতীয় গতিসূত্রের উপর কাজ করে। কিভাবে দেখো, রকেটের ছবিটাতে তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে ফোর্স অন রকেট, আর একটা দিয়েছে ফোর্স অন হট গ্যাস, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি জানি যে রকেটের অনেক কটা পার্ট থাকে, তাই তো? হ্যাঁ, মেনলি 3টে পার্ট থাকে। একটা হচ্ছে তোমার কি না ফুয়েল চেম্বার থাকে, একটা কম্বাসন চেম্বার থাকে, আর একটা ক্যাপসুল থাকে সামনে, যেখানে ধরো যে সমস্ত অ্যাস্ট্রোনট যায় সেই অ্যাস্ট্রোনটরা ওখানে অবস্থান করে। তাহলে এই যে বিভিন্ন পার্ট, এই বিভিন্ন পার্টের আলাদা আলাদা কাজ থাকে, ওকে? তাহলে এই যে নিচের অংশ দেখতে পাচ্ছ যেখান থেকে আগুন বেরোচ্ছে, এখানে ফুয়েল থাকে এবং কম্বাসন চেম্বার থাকে। কম্বাসন মানে যেখানে তোমার কি না অক্সিজেনের সঙ্গে ফুয়েলটা মিক্স করে এনার্জি রিলিজ করবে এবং অন্যান্য গ্যাস বাই প্রোডাক্ট তৈরি করে। তাহলে সেই কম্বাসন চেম্বার থাকে, সেখানে কি হচ্ছে, সেখানে এই যে ফুয়েলগুলো ইউজ করা হচ্ছে, এই ফুয়েল জ্বলার ফলে প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ হয়, আর বাই প্রোডাক্ট ধরো আমি বলছি কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, ঠিক আছে? বা অন্য কোনো গ্যাস তৈরি হলো, কার্বন মনোক্সাইড তৈরি হলো। কিন্তু স্যার হ্যাঁ, আবার জল তৈরি হয়, যেটা আবার পুনরায় কাজে লাগানো হয় রকেটে, সেটা আলাদা বিষয়। তাহলে এই যে এনার্জি রিলিজ হচ্ছে, এই এনার্জিটা প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হয়, ঠিক আছে? যেমন আমাদের বাইক যখন চালাই, কি আমাদের যে এক্সস্ট ভাল্ব যেটা থাকে, সাইলেন্সার যেটাকে বলি, এক্সস্ট ভাল্ব দিয়ে কি প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোয়, তাই তো? তাহলে এরও নিচে দিয়ে কি হয়, প্রচুর পরিমাণে এনার্জির সাথে এই যে আমরা কি দেখছি, গ্যাসটা রিলিজ হয়। এবার গ্যাসটা দেখো কোন দিকে রিলিজ হচ্ছে, গ্যাসটা স্যার নিচের দিকে বেরোচ্ছে। রকেট কি সবসময়, রকেটকে কখনো কিন্তু এরকমভাবে যেতে দেখবে না, রকেট কীভাবে যায়, সোজা উপর দিকে ওঠে, ঠিক আছে? কারণ রকেট কাজই করে কি নিউটনের থার্ড লয়ের ওপরে, আর আমাদের উদ্দেশ্য হচ্ছে ওপরে যাওয়া, নাকি পৃথিবীর বায়ুমণ্ডলে ঘুরে বেড়ানো উচিত মানে উদ্দেশ্য নয়। আমাদের লক্ষ্য হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলকে ছাড়িয়ে চলে যাওয়া। তাহলে যখন সামনে দিয়ে উঠে
ওর গ্যাসটা কি নিচের দিকে প্রচণ্ড বলের সাথে, প্রচণ্ড ভেলোসিটির সাথে নিচে দিয়ে বেরোয়। তাহলে এ এতটা স্পিডে যখন নিচে দিয়ে বেরোচ্ছে কি হবে, সে যদি এই দিকে বেরোয় তাহলে নিউটনের থার্ড ল অনুযায়ী কি বলে, নিউটনের থার্ড ল, এ যখন এদিকে বেরোচ্ছে ঠিক তার উল্টো দিকে সে তার বিপরীত প্রতিক্রিয়া বল দেবে, দেবে তো। কারণ ও ধরো এই দিকে বল ওকে ঠেলে বার করছে, তাহলে ও কি করবে, ঠিক তার বিপরীত দিকে তার নিউটনের থার্ড ল অনুযায়ী প্রতিক্রিয়া রিয়াকশন দেখাবে, যেটাকে বলা হয় ফিজিক্সের রিয়াকশনাল ফোর্স। ঠিক আছে, তাহলে সেই রিয়াকশন ফোর্সের কারণে কি হবে, সেই রিয়াকশন ফোর্স কোন দিকে কাজ করবে, ধরো গ্যাসটা এইদিকে বেরোচ্ছে, রিয়াকশন ফোর্স তার অপোজিটে কাজ করবে থার্ড ল অনুযায়ী, কারণ সমান এবং বিপরীত প্রতিক্রিয়া দেয়। তো তার ফলে রকেটটা কি করবে, ওই ফোর্সের কারণে ওপর দিকে প্রচণ্ড বেগে উঠতে থাকবে। ঠিক আছে, তাহলে এটাই বলছে নিউটনের থার্ড ল এর অ্যাপ্লিকেশন আমরা রকেটে ইউজ করি। রকেটে কি না, ওই যে থ্রাস্ট, যে থ্রাস্টটা রিলিজ হয়, থ্রাস্ট মিনস ফোর্স। ঠিক আছে, রকেটের ক্ষেত্রে থ্রাস্ট বলা হয়। তো সেই থ্রাস্ট যেটা রিলিজ হচ্ছে, যে থ্রাস্টটা তৈরি হচ্ছে, সেই থ্রাস্টটার ফলে আমরা এগিয়ে যাচ্ছি উপর দিকে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে নিউটনের থার্ড ল এর কি না, থার্ড ল এর অ্যাপ্লিকেশন বা এক্সাম্পল, তোমরা যেটা দিয়ে বুঝতে পারো। আরও একটা এক্সাম্পল দিই, ধরো দেখবে যখন বড় বড় মেশিন গান বা বড় বড় রাইফেল যখন ধরো আর্মিরা, মিলিটারিরা বা যে কেউ যখন ফায়ার করে, তারা বুকে এইভাবে লাগিয়ে ফায়ার করে। কেন না, যখন ফায়ার করবে তাকে দেখবে ঝটকা দিয়ে পিছন দিয়ে ঠেলে দেয়। ঠিক আছে, কেন, কারণ এই যে নিউটনের থার্ড ল অনুযায়ী রিয়াকশনাল ফোর্সের কারণে। ওই জন্য যাদেরকে যখন ট্রেনিং দেওয়া হয় তাদেরকে এইভাবে বুকে লাগিয়ে, কেউ যদি এইভাবে ডাইরেক্ট ধরে একবারে কি বলবো, একবারে সেই কেজিএফের ইয়াসের মতো ফায়ার করে দেয় না, তো ফায়ার তো করবে সামনের জন, পিছন দিকে এও কিন্তু ছিটকে এত দূরে পড়বে, হ্যাঁ, আর এরও বুকের পাঁজর ছেড়ে যাবে। ঠিক আছে, বিকজ এটা ফিজিক্স, এটা তো আর কেজিএফ নয় যে যা হবে তোমার এতে চলে যাবে। হ্যাঁ, তো কি হবে না, ওর যে রিয়াকশন ফোর্স, যে বুলেটটা বেরোচ্ছে সে কিন্তু প্রচণ্ড ফোর্স এবং প্রচণ্ড ভেলোসিটি নিয়ে বেরোয়। তাহলে ও যখন ওই যে ওর থ্রাস্টটা তৈরি হচ্ছে, ওর যে ভেলোসিটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বুলেটটা, ঠিক তার অপোজিট এবং সমান রিয়াকশন সে পিছন দিকে দেবে, তার ফলে বন্দুকটা পিছন দিয়ে ঠেলে দেবে। আর যখনই ঠেলবে সেটাকে যাতে সাপোর্ট দিয়ে যেন আটকাতে পারা যায়, তার জন্য এখানটা কাঁচটাকে, বন্দুকটাকে লাগিয়ে ফায়ার করতে হয়, এবং তবুও কিছুটা ঝটকা তারা অনুভব করে। ওকে, এটা হচ্ছে নিউটনের থার্ড ল এর একটা এক্সাম্পল। চলো, তো এই মোটামুটিভাবে নিউটনের তিনটে লকে তোমাদের কম্পিটিটিভে যা আসার মতো মোটামুটিভাবে বুঝিয়ে বললাম। ঠিক আছে, এখান থেকে থার্ড ল থেকে আমরা এই যে রিয়াকশনাল ফোর্স পাই, হ্যাঁ, রিয়াকশানগুলো পাই। সেকেন্ড ল থেকে আমরা কি পাই বললাম, সেকেন্ড ল থেকে আমরা বলের পরিমাপ পাই, বলের সংজ্ঞা পাই, এবং আমরা কি না ভরবেগের ধারণা পাই। ঠিক আছে, ভরবেগের ধারণা পাই। আর ফার্স্ট ল থেকে আমরা কি পাই, ফার্স্ট ল থেকে স্যার আমরা জাড্ডের সূত্র পাই, গতিজাড্য স্থিতিজাড্যের সূত্র আমরা পাই। চলো চলো এবার কোশ্চেনে চলে যাব, প্র্যাকটিস ক্লাসে কিছু চলে যাব। এখান থেকে যে বোঝালাম, এখান থেকেই তোমরা যদি শুনে থাকো কোশ্চেনগুলো পারবে, একটু মাথা খাটাতে হবে। সেটা হচ্ছে যে নিচের প্রথম কোশ্চেনটা দেখো, নিচের কোনটি নিউটনের প্রথম গতিসূত্রের উদাহরণ। দেখো প্রথম গতিসূত্রের উদাহরণ কোনটি, অপশানগুলো দেখো। অপশান নাম্বার এ, একটি গাড়ি ধ্রুব গতিতে চলা, ধ্রুব মিন্স কনস্ট্যান্ট। ঠিক আছে, আবার অপশান নাম্বার বি, একটি বল একটি ঢাল বেয়ে গড়ানো, একটি বল একটি ঢাল বেয়ে গড়ানো। অপশান নাম্বার সি, একটি পাথর মাটিতে বিশ্রামে থাকা, একটি পাথর মাটিতে বিশ্রামে থাকা। অপশান নাম্বার ডি, একজন ব্যক্তি একটি চলন্ত বাস থেকে লাফানো। ঠিক আছে, একজন ব্যক্তি একটি চলন্ত বাস থেকে লাফানো। তাহলে এই চারটের মধ্যে বলছে নিউটনের কোন, নিচের কোনটি নিউটনের প্রথম গতিসূত্রের উদাহরণ। ঠিক আছে, নিউটনের প্রথম গতিসূত্রের কোনটি উদাহরণ। ঠিক আছে, তাহলে নিউটনের প্রথম গতিসূত্রের উদাহরণ যদি ঠিকভাবে আমি বলি, স্যার বললেন স্যার আপনি তো বুঝালেন যে এখানে যে সমান গতিতে সমবেগে চলতে থাকবে, তাহলে প্রথমটা কি বলছে, গাড়ি ধ্রুব গতিতে চলবে, মানে কনস্ট্যান্ট স্পিডে চলবে। ঠিক আছে, তো স্যার এটাও তো বলে, হ্যাঁ বলে। ঠিক আছে, আবার একটি বল একটি ঢাল বেয়ে গড়ানো, একটি বল একটি ঢাল বেয়ে গড়াচ্ছে। ঠিক আছে, এটা কি স্যার বলে প্রথম গতিসূত্র। ঠিক আছে, দেখো যখন বলটা ঢাল বেয়ে গড়াচ্ছে, হ্যাঁ স্যার এটাও বলে ঢাল বেয়ে গড়ানো, তার মানে কি তার উপরে যদি বল প্রয়োগ না করা হয় সে কিন্তু ওইভাবেই গড়াতে থাকবে যদি তাকে না আটকানো হয়।
আবার সি একটি পাথর মাটিতে বিশ্রামে আছে, হ্যাঁ স্যার পাথর মাটিতে বিশ্রামে থাকে, ঠিক আছে, তার মানে কি সেটা রেস্ট পজিশনে আছে, তাকে যদি না বল প্রয়োগ করা হয় সে বিশ্রামেই থাকবে। আবার একজন ব্যক্তি একটি চলন্ত বাস থেকে লাফানো, ঠিক আছে, তাহলে একজন ব্যক্তি একটি চলন্ত বাস থেকে লাফানো মানে বলতে চাইছে যে একটি চলন্ত বাস আছে, ঠিক আছে, সেই ব্যক্তি চলন্ত বাসে যখন কি হয় না সামনের দিকে ঝুঁকে পড়ে। তো অ্যাকচুয়ালি এখানে অপশন দেওয়া উচিত ছিল যে সবকটি, তো এখানে কিন্তু সবকটি হচ্ছে প্রথম গতিসূত্রের উদাহরণ, ঠিক আছে, প্রথম গতিসূত্র সবকটি কিন্তু মেনে চলে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব, সেটা হচ্ছে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে বলের সমান হয়। দেখো এই যে একটু আগে বোঝালাম নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের পরিমাপ পাই, বলের সংজ্ঞা পাই, সেটা বলছে অপশন নাম্বার এ ভর ইন্টু বেগ, মানে যেটাকে আমি কি বলেছিলাম ভর ইন্টু বেগ মানে ভরবেগ বা মোমেন্টাম। আবার বি বলছে ভর ইন্টু ত্বরণ, মানে ভর মানে মাস ইন্টু এ। আবার বলছে ভর ইন্টু স্থানচ্যুতি, স্থানচ্যুতি মানে যেটাকে আমরা বলি সরণ বা ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। আবার দেখো আর একটা আছে ভর ইন্টু গতি, মানে মাস ইন্টু ভেলোসিটি। তাহলে স্যার আমি সেকেন্ড গতিসূত্র থেকে আমি বলেছিলাম বলের পরিমাপ পাই, সেটা কি না এফ সমান এম ইন্টু এ। তাহলে এফ সমান এম ইন্টু এ যদি হয় তাহলে এখানে এম মানে কি, এম মানে হচ্ছে মাস আর এ মানে অ্যাক্সেলারেশন, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, তাই তো। তাহলে সেটা থেকে আমরা বলের পরিমাপটা পাই, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন বলছে কোন সূত্র ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের ধারণা ব্যাখ্যা করে। এটা একটু আগেই বললাম, এটা সবাই যেন সেটা বলছি না, সেটা হচ্ছে কি না নিউটনের থার্ড ল, তাই তো। চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কি বলছে, একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করা হয় এবং এর ভর যদি 2 কেজি হয়, বস্তুর ত্বরণ কত হবে। একটা সোজা একটা মানে ফিজিক্সের নিউমেরিক্যাল প্রবলেমস। তাহলে দেখো কি বলেছিলাম আমি না দ্বিতীয় গতিসূত্র থেকে এটা তুমি সলভ করতে পারবে, যে কি বলেছিলাম এফ সমান হচ্ছে এম ইন্টু এ, তাই তো, এফ সমান এম ইন্টু এ। তাহলে এখানে তোমাকে কি বলে দিয়েছে, এখানে তোমাকে ফোর্সটা বলে দিয়েছে, মানে 10 নিউটন, নিউটন কার ইউনিট, সেটা হচ্ছে ফোর্সের। তাহলে ফোর্স 10 নিউটন বলে দিয়েছে, মাস তোমাকে বলে দিয়েছে এসআই পদ্ধতিতেই বলেছে, তাহলে কোনো ঝামেলাই নেই, সেটা হচ্ছে 2 কেজি। আর ইন্টু এটা চেয়েছে, তাহলে তুমি সিম্পল ম্যাথামেটিক্সের নিয়ম অনুসারে তুমি বার করে দিতে পারবে কি না সেটা হচ্ছে 10/2 মানে হচ্ছে 5। তাহলে 5 কি হলো না 5 আমাদের অ্যাক্সেলারেশন বেরিয়ে গেলো। এবার অ্যাক্সেলারেশনের ইউনিট কি, সেটা হচ্ছে স্যার মিটার। এখানটায় তোমরা হয়তো দেখতে পারবে না, সেটা হচ্ছে কি 5। এবার অ্যাক্সেলারেশনের ইউনিট কি, সেটা হচ্ছে স্যার সেটা হচ্ছে মিটার, এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল, অ্যান্সার হয়ে গেলো স্যার অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেনে যাব, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5। যখন একটি বন্দুক চালানো হয়, তোকে একটু আগে এক্সাম্পলটা যেটা দিলাম, যখন একটি বন্দুক চালানো হয় বুলেট সামনে যায় এবং বন্দুক পিছনে সরে যায়, এটি কোন সূত্রের উদাহরণ। এই জাস্ট 5 মিনিট আগে বললাম যে বন্দুক ঠেলে দেয়, তার মানে কি রিয়াকশনাল ফোর্স দেয়, রিয়াকশন মানেই ক্রিয়া প্রতিক্রিয়া, হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রের এক্সাম্পল। চলো নেক্সট কোশ্চেনে যাব, সেটা হচ্ছে একটি বস্তু স্থির থাকবে যতক্ষণ না কোনো বল প্রয়োগ করা হয়, এই বক্তব্যটি কোন সূত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ। ওকে, যখন বোঝালাম তখনই ক্লাসে বললাম যে স্থির অবস্থায় থাকবে যতক্ষণ না তার উপরে একটা বাহ্যিক বল প্রয়োগ হবে। সেটা কে বলছে, সেটা বলছে স্যার নিউটনের প্রথম গতিসূত্র। চলো নেক্সট কোশ্চেনে যাব। দেখো 7 নম্বর কোশ্চেন হচ্ছে জড়তার সঠিক ব্যাখ্যা কোনটি। জড়তা মানে যেটাকে আমি বলেছিলাম জাড্য, ঠিক আছে, জাড্য মানে হচ্ছে জড়তা, কিন্তু হ্যাঁ স্থিতি জাড্যকেই বলা হয় জড়তা, জাড্যকে বলা হয় জড়তা, ঠিক আছে। তাহলে এই যে জাড্য বা জড়তা, এই জাড্য বা জড়তা, এই জড়তা বা ইনার্সিয়া, ঠিক আছে, ইংলিশে বলা হয় ইনার্সিয়া, ঠিক আছে। এই ইনার্সিয়ার ধারণা বা ব্যাখ্যা আমরা কে দিচ্ছিল আমাদেরকে, স্যার ব্যাখ্যা আমরা দেখো অপশন নাম্বার এ কোনো বস্তুর অবস্থা পরিবর্তন করার প্রবণতা, মানে এই অপশনগুলোর মধ্যে কে জাড্যকে ঠিকভাবে ব্যাখ্যা করে, কোনো বস্তুর অবস্থা পরিবর্তন করার প্রবণতা। আবার বলছে কোনো বস্তুর গতির অবস্থায় পরিবর্তন প্রতিহিত করার প্রবণতা, কোনো বস্তুর ত্বরণ করার প্রবণতা, কোনো বস্তুর বৃত্তাকার পথে চলার প্রবণতা। দেখো জাড্য মানে আমি কি বলেছিলাম ইনার্সিয়ার ব্যাপারটা, যে স্থির বস্তু কি থাকতে চায় না স্থির থাকতে চায়, আর গতিশীল বস্তু কি করতে চায় তার গতিটাকে বজায় রাখতে চায়, সেটাই হচ্ছে জাড্য বা ইনার্সিয়া, ঠিক আছে, বা জড়তা। তাহলে এখানকার মধ্যে দেখো কোনো বস্তু বৃত্তাকার পথে চলার প্রবণতা, সে বৃত্তাকার চলতে পারে, সরলরেখায় চলতে পারে, তার সাথে জাড্যের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। তারপরে সেটা অপশন নাম্বার সি দেখো কোনো বস্তু ত্বরণ করার প্রবণতা। ত্বরণ মানে কি,
ত্বরণ মানে কি? দেখো, ত্বরণ বলতে আমরা কাকে বুঝি? যখন কোনো বস্তুর সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকেই বলা হয় ত্বরণ। তাহলে ত্বরণ মানে কি? আমরা জানি এ সমান হচ্ছে এ ফর অ্যাক্সেলারেশন মানে ত্বরণ। এ সমান আমরা কি জানি? এ সমান হচ্ছে যে স্যার এ ত্বরণ মানে আমরা জানি ভি বাই টি। ভি বাই টি, ভি মানে ভেলোসিটি মানে গতিবেগ। আবার ভি সমান আমরা কি জানি স্যার? ভি সমান ফিজিক্সের নিয়ম অনুযায়ী যে ভি সমান হচ্ছে স্যার এস বাই টি। এস ফর দ্রুতি বা ত্বরণ, ঠিক আছে? এস ফর দ্রুতি বা ত্বরণ, এই ত্বরণ নয়, ঠিক আছে? দ্রুতি বা সরণ, ঠিক আছে? তাহলে এই যে আমরা ভেলোসিটি পাচ্ছি, এই যে ভেলোসিটি পাচ্ছি মানে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে ভেলোসিটি, এটা হচ্ছে সময়। তাহলে দেখো আমরা কি এটা ভেলোসিটি সময় যদি এটি সরণ মানে কি? সরণ মানে ডিসপ্লেসমেন্ট মানে সেটার ইউনিট হচ্ছে ধরো কি না, সেটার ইউনিট হচ্ছে মিটার আর সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, আর সময়ের তো সেকেন্ড। তাহলে অ্যাক্সেলারেশন মানে কি? তাহলে অ্যাক্সেলারেশন মানে হচ্ছে যে ভি বাই টি, তার মানে ভি এর জন্য তো একটা কি ছিল? একটা তো ছিল মিটার, ঠিক আছে? আবার মিটার বাই সেকেন্ড ছিল, আবার একটা কি হলো? ডিভাইডেড বাই সেকেন্ড। তাহলে ম্যাথামেটিক্সের নিয়ম অনুসারে এটা কি না? নিয়ম হচ্ছে যে এ সমান আমরা কি না এম বাই এটা যেটা পাচ্ছিলাম যে এম বাই টি মানে সেকেন্ড, আবার ইন্টু 1/সেকেন্ড। তাহলে কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এটা তো গেল অ্যাক্সেলারেশনের ইউনিট, এইভাবে বেরিয়ে গেল অ্যাক্সেলারেশনের ইউনিট। তাহলে কি না কোনো বস্তুর ত্বরণ, তাহলে ত্বরণ মানে আমরা কি বুঝতে পারলাম? যে সে কি করছে, আমি ধরো বাইকটা চালাচ্ছি, বাইকটা প্রথমে 10 কিলোমিটার বেগে ছুটছিল 10 কিলোমিটার পার আওয়ারে, তারপরে গেল 20, তারপরে গেল 30, তারপরে গেল 40। তার মানে কি? আমার ত্বরণ হচ্ছে, আমার ত্বরণ হচ্ছে। কেন না? আমি সময়ের সাপেক্ষে, এই যে সময়ের সাপেক্ষে আমার ডিসপ্লেসমেন্টটা কি হচ্ছে? ধীরে ধীরে বাড়ছে, ঠিক আছে? এবার ডিসপ্লেসমেন্ট শুধু বাড়ছে না, এটা সেকেন্ড স্কোয়ার। কেন? তার কারণ হচ্ছে স্যার আমার সময়ের সাপেক্ষে আমার গতিবেগ বাড়ছে, আমার ভেলোসিটি বাড়ছে। আবার ভেলোসিটি যেহেতু সময়ের সাপেক্ষে ডিসপ্লেসমেন্ট হয়, তাই সেকেন্ডটা এখানে দুবার আসে, ঠিক আছে? এবার দেখো, তাহলে ত্বরণ করার প্রবণতা এটা সঠিকভাবে জাড্যতাকে বলে না। কোনো বস্তুর গতির অবস্থা পরিবর্তন করার প্রবণতা। দেখো, কোনো বস্তুর গতির অবস্থায় পরিবর্তন প্রতিহিত করার প্রবণতা মানে কোনো বস্তু, দেখো কোনো বস্তু আছে, সেই বস্তুটা গতিশীল অবস্থায় আছে বলতে চাইছে সে, তুমি ওকে কি করছো? তুমি ওকে থামাচ্ছ মানে টিপে ধরছো। তাহলে কি হবে? সে তোমাকে একটা বল প্রয়োগ করবে অবশ্যই, ঠিক আছে? একটা বল ধরো, ক্রিকেট যখন আমরা খেলি, স্পিডে বলটা আসছে হাতে, যখন আমরা ক্যাচটা ধরি আমরা একটা বল ফিল করি তো, নাকি বলটা এসে হাতে আলোক ঢুকে যায়? না স্যার, বলটা যখন আমার হাতে ঢুকে ফিল করে যেন বলটা আমার হাত থেকে বেরিয়ে চলে যেতে চাইছে। কেন? কারণ সে তার গতিটাকে বজায় রাখতে চাইছে। কার সূত্র অনুযায়ী? নিউটনের ফার্স্ট ল অনুযায়ী, যেটাই হচ্ছে জার্ডের সূত্র, ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার কী হবে স্যার? অপশান নাম্বার বি। কেন? আর কোনো বস্তুর অবস্থা পরিবর্তন করার প্রবণতা, আরে স্যার এটা তো ফার্স্ট ল এর এগেনস্টে চলে গেল। কি বলছে? কোনো বস্তুর অবস্থা পরিবর্তন মানে অবস্থাতে আছে, ধরো রেস্টে আছে, সে বলতে চাইছে ওই ফার্স্ট অপশানটা সে নিজেই চাইছে সে গতিতে যাবে না, সেটা তো ফার্স্ট ল বলে না। তাহলে নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন বলছে বাহ্যিক বলের অভাবে একটি বস্তুর গতিবিধি হবে, মানে বাহ্যিক বল যদি না প্রয়োগ করি তাহলে কোনো বস্তুর গতিবিধি কি হবে? সেটা হচ্ছে বিশ্রামে আসবে, রেস্টে আসবে, একই বেগে চলতে থাকবে, বৃত্তাকার পথে চলবে, ত্বরণ করবে। আগের মতোই অপশানগুলো। দেখো, বাহ্যিক বল প্রয়োগ যদি না করি তাহলে না তো সে ত্বরণ করবে, আর বৃত্তাকার পথে চলার সাথে তো কোনো রিলেশনই নেই, বৃত্তেও চলতে পারে, সরলরেখায় চলতে পারে, সেটা অন্য একটা জিনিসের উপরে নির্ভর করে, হ্যাঁ, যে কী অবস্থায় সে ফোর্সটা কাজ করছে। আর একই বেগে চলতে থাকবে নাকি বিশ্রামে আসবে? যদি বাহ্যিক বল প্রয়োগ না করি বিশ্রামে আসবে মানে কি? সে গতিশীল আছে। তাহলে বাহ্যিক বল প্রয়োগ না করলে তো স্যার বিশ্রামে আসবেই না, কারণ সে নিউটনের ফার্স্ট লকে মেনে চলবে, সে চিরকাল গতিশীল অবস্থায় থাকবে। কিন্তু একই বেগে চলতে থাকবে মানে সমবেগে সে চলতে থাকবে, এটা কিন্তু ফার্স্ট ল বলে, ঠিক আছে? যে সে সমবেগে চলতে থাকবে যদি না বাহ্যিক বল প্রয়োগ না করা হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাব। সেটা হচ্ছে বলের এসআই একক, এর সোজা ব্যাপার, যে বলের এসআই একক কি না, সেটা হলো স্যার নিউটন, তাই তো? বলের এসআই একক কি না, সেটা হলো নিউটন। ওকে, তাহলে নিউটন কাকে বলি? নিউটনের সংজ্ঞা হচ্ছে স্যার এরকম, যে কোনো একটা বস্তুকে অভিকর্ষের বিপরীতে, মানে এইদিকে ধরো অভিকর্ষ কাজ করছে, নিচের দিকে পৃথিবী সবাইকে টানে, অভিকর্ষের বিপরীতে কোনো একটা বস্তুকে নয়, যদি সেটাকে এসআই অবস্থায় নিউটন বলি, তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিপরীতে 1 মিটার ওপরে তুলতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেটাকে বলা হয় 1 নিউটন,
ঠিক আছে। তাহলে নিউটন কি, নিউটন হচ্ছে 1 কেজি ভরের একটা ইট নিলাম, সেই ইটটাকে আমি উপর দিকে তুলছি, আমাকে একটা বল প্রয়োগ করতে হবে, কতটা তুলবো 1 মিটার, 1 মিটার তুলতে যে পরিমাণ বল হবে সেটাকে বলে নিউটন। ঠিক আছে। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন। ঠিক আছে, 1 নিউটন সমান 10⁵ ডাইন। ঠিক আছে। কেন? কারণ এই যে নিউটন হচ্ছে 1 নিউটন, নিউটন হচ্ছে এসআই ইউনিট অফ ফোর্স, এসআই ইউনিট অফ ফোর্স, আর ডাইন হচ্ছে সিজিএস। ওকে, সিজিএস ইউনিট অফ ফোর্স। 1 নিউটন সমান 10⁵ ডাইন। এটা কি করে আসে স্যার? এটারও একটা নিয়ম আছে। হ্যাঁ, যদি ডিটেলসে যাই তাহলে দেখো, নিউটন হচ্ছে, নিউটন মানে কি আমি কি বললাম, 1 নিউটন কাকে বলে? 1 নিউটন হচ্ছে 1 কেজি ভরের একটা বস্তুকে 1 মিটার উপরে তুলতে যে পরিমাণ বল প্রয়োগ করা হয়। তাহলে 1 মিটার, 1 মিটার, 1 মিটার ইন্টু 1 কেজি ভর, 1 কেজি। ঠিক আছে, কিন্তু ওপরে তুলতে সময়ের সাপেক্ষে নিশ্চয়ই তুলবো আমরা, তাহলে সেটা হচ্ছে বাই সময়। ঠিক আছে, বা সেকেন্ড, যা বলবে। ঠিক আছে, সেকেন্ড বা সময়। তাহলে এই যে এটা পেলাম আমরা, তাহলে এটা থেকে তো আমরা বলতে পারি না 1 মিটার সমান কি, 1 মিটার সমান হচ্ছে কত সেন্টিমিটার, না 1 মিটার সমান হচ্ছে আমাদের 100 সেন্টিমিটার, তাই তো, 100 সেমি, তাই তো। 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। 1 কেজি সমান কি, 1 কেজি সমান কি, 1 কেজি সমান হচ্ছে স্যার 1000 গ্রাম, 1000 গ্রাম ডিভাইডেড বাই টি মানে সময়। তাহলে আমরা দেখো এটা কি হলো 10⁵, 10⁵, এটা কি পেলাম, এটা পেলাম স্যার 10⁵ সেন্টিমিটার ইন্টু গ্রাম, তার মানে হচ্ছে কি ডাইন। তাহলে সেন্টিমিটার ইন্টু গ্রাম মানে ডাইন, তাহলে বাই ডিভাইডেড বাই টি, তার মানে হচ্ছে কি না 10⁵ ডাইন। ঠিক আছে, তাহলে 1 নিউটন সমান কি পেলাম, 10⁵ ডাইন। ঠিক আছে, কি করে পেলাম বুঝতে পারলে? কারণ আমরা যখন ডাইনে বার করছি, তার মানে কি ডাইন মানে কি সিজিএসে, সিজিএসে মিটারটা কি হয়ে যায়, সেন্টিমিটার হয়ে যায়, কেজিটা কি হয়ে যায়, গ্রাম হয়ে যায়। 1 কেজি সমান 1000 গ্রাম, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 100 ইন্টু 1000 তার মানে 10⁵, তাই তো। সূচকের নিয়ম ম্যাথামেটিক্সে যে যটা শূন্য হবে 10-এর পিঠে ঠিক ততটা নাম্বার আসবে বা ডিজিট আসবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে, যদি কোনো বস্তুর উপর প্রয়োগ করা বল দ্বিগুণ করা হয় তবে ত্বরণ হবে, মানে ত্বরণ কত হবে সেটা বলতে চাইছি, যে যদি কোনো বস্তুর উপর বল দ্বিগুণ করি তাহলে ত্বরণ কত হবে। ধরো দেখো, আমরা সোজা মাথা না খাটিয়ে সোজা অঙ্কের নিয়মে চলে যাব, সেটা হচ্ছে এফ সমান কি, এফ সমান এম ইন্টু এ। তাহলে কি বলতে চাইছে, এটাকে দ্বিগুণ করে দেওয়া, মানে 2f যদি করো তাহলে হিসাব অনুযায়ী কী হয়ে যাবে, এদিকেও 2 গুণ করতে হবে, তার মানে 2m ইন্টু এ। তাহলে কি হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি যে যদি বল দ্বিগুণ করা হয়, এখানে অপশান থেকে এবার দেখি কি হবে, অর্ধেক হয়ে যাবে। কি হবে, অর্ধেক হয়ে যাবে। ওকে, আবার কি বলছে না দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, কি হয়ে যাবে, ত্বরণ দ্বিগুণ হয়ে যাবে। আর কি বলছে, অপরিবর্তিত থাকবে, আর বলছে 4 গুণ বৃদ্ধি পাবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ত্বরণটা কি হচ্ছে, বলটাকে যদি দ্বিগুণ করি ত্বরণটা কি হয়ে যাচ্ছে স্যার, ত্বরণটাও দ্বিগুণ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে অপশান কি হবে, দ্বিগুণ। চলো আজকের কোশ্চেন এই পর্যন্তই থাক। নেক্সট কোশ্চেনে আরও এই গতিসূত্র থেকে আরও কোশ্চেন প্র্যাকটিস করাবো, তখন আরও ডিটেলসে যা যা রিলেটেড থাকবে বলবো। ভালো থেকো, পড়াশোনা করতে থাকো।